জুলাই গণঅভ্যুত্থানে অসংখ্য হতাহতের ঘটনার পর স্বাধীন পুলিশ কমিশন গঠনের যে দাবি উঠেছিল তা কতটা বাস্তবায়িত হবে? পুলিশ কি রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবের বাইরে গিয়ে কাজ করতে পারবে, নাকি পুলিশ কমিশন নখদন্তহীন একটি কমিশন হিসেবেই কাজ করবে? এ নিয়েই কথা বলবো। আমি আবদুল্লাহ হুসাইন, আমার সঙ্গে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই যে পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া, এটা অনুমোদন হলো, অন্তর্বর্তী সরকার অনুমোদন করলো গতকাল। তো এই যে পুলিশ কমিশনের যে কথা বলা হচ্ছে, এটা আসলে কতটা ক্ষমতা থাকবে এবং কতটুকু স্বাধীন হবে? ধন্যবাদ আপনাকে আব্দুল্লাহ হোসেন। আমরা শুরুতেই বলতে চাই যে আসলে পুলিশ কমিশন গঠনের আলোচনাটি কিভাবে আসলো। আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের যে জনতার উপরে যে নির্বিচারে গুলির যে ঘটনা, অনেক বাহিনী সেখানে ছিল, তার মধ্যে পুলিশ অন্যতম অভিযুক্ত পুলিশ। এবং গণঅভ্যুত্থানের পরে পুলিশের আইজিপি থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত সকল পর্যায়ের সদস্য তারা তাদের কর্মস্থল ত্যাগ করে তারা চলে গেছেন। এমন একটি পরিস্থিতিতেই কিন্তু পুলিশ কমিশন গঠনের আলোচনাটি শুরু হয়েছে এবং সেখানে বারবার আলোচনা এসছে যে পুলিশ কেন এমন হলো, পুলিশ কেন এইভাবে রাজনৈতিক দল বা রাজনৈতিক যে এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হয়ে উঠল, সেটা বিগত সময়ে হয়েছে। তো এই জায়গাটা থেকে তখন মূলত তিনটি জায়গার কথা এসছে যে নিয়োগ, বদলি এবং পদোন্নতি। এই তিনটি জায়গা ঘিরেই মূলত পুলিশের উপর প্রভাব বিস্তারের জায়গাটি তৈরি হয়। কখনো কখনো নিয়োগ পাওয়ার জন্য, কখনো কখনো ভালো বদলি বা ভালো পদায়ন, ভালো পোস্টিং যেটাকে আমরা প্রচলিতভাবে বলা হয়, সেটি পাওয়ার জন্য পুলিশ মূলত রাজনৈতিক দলগুলো আনুগত্য স্বীকার করে। তো তখন কথা হয়েছে যে এই তিনটি জায়গা থেকে পুলিশকে কিভাবে বের করে আনা যায়। তখন প্রস্তাব এসছে যে পুলিশকে ফাংশনাল অটোনমি বা কার্যগত যে স্বায়ত্তশাসন দেওয়া, যেন এটি করা যায় যে পুলিশের যে পরিচালনাকারী কর্তৃপক্ষ এমন একটি স্বাধীন কর্তৃপক্ষের অধীনে পুলিশ পরিচালিত হবে, যার মাধ্যমে যেই জায়গাগুলোতে প্রভাব বিস্তারের সুযোগ আছে সেই জায়গাগুলোতে প্রভাব বিস্তার যেন না করা যায়। সেখান থেকেই মূলত পুলিশ কমিশন গঠনের আলোচনাটি শুরু হয়েছে এবং এরপরে একটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সংস্কার কমিশনের সেখানে একটি সুপারিশ ছিল যে পুলিশ কমিশন গঠন করা। পরবর্তীতে সরকারের পক্ষ থেকে একটি উপদেষ্টাদের সমন্বয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে এবং সেই আইন উপদেষ্টার নেতৃত্বে। আইন উপদেষ্টার নেতৃত্বে, এবং সেই কমিটি মূলত একটি খসড়া, প্রথম যে খসড়াটি, তো টোটাল মোট তিনটি খসড়া হয়েছে। প্রথম খসড়াটি তখন দাঁড় করানো হয়েছে এবং আইন উপদেষ্টার নেতৃত্বে যে সেই খসড়া নিয়েও কিন্তু পুলিশের মধ্যে আসলে আপত্তি ছিল। আপত্তির জায়গাটি হলো সেটা হলো যে সেখানে পুলিশের পরিচালনাকারী কর্তৃপক্ষ হিসাবে পুলিশ কমিশন গঠনের কথা বলা হয়নি। কয়েকটি বিষয় এসছে, তারপরও কয়েকটি বিষয় ছিল, সেটি হলো যে এবং নিয়োগ, বদলি, পদোন্নতি, এই কথাগুলো বলা হয়নি যে এইটার নিয়োগ, বদলি, পদোন্নতি তার মানে আগের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই থাকবে। মূল বিষয়টি বাদ পড়ে গেল। মূল বিষয়টি বাদ এবং পড়ে গেল। নিয়ন্ত্রণ আসলে কমিশনের হাতে থাকছে না, স্বরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের কাছে। হাতেই থাকছে। এরপরও সেখানে দু একটি বিষয় ছিল, যেমন সেখানে আইজিপি নিয়োগের কথা ছিল যে পুলিশের মহাপরিদর্শক নিয়োগের ক্ষেত্রে 3 সদস্যের একটি প্যানেল করা হবে, সেই প্যানেল থেকে পরবর্তীতে সরকার একজনকে নিয়োগ দিবে। এবং সেখানে পরবর্তীতে গিয়ে দেখা গেল সেটি যখন আইন মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবটি পাঠানো হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পরে সেটা তীব্র বিরোধিতার মুখে পড়ল আমলাদের। এবং আমলারা সেখানে, এবং আইন উপদেষ্টা প্রকাশ্য অনুষ্ঠানে তিনি বলেছেন যে এইটি বড় ধরনের বাধার মুখে পড়েছে, আমলারা সেখানে বাধার সৃষ্টি করেছেন, সেটি তিনিও বলেছেন। তো এইরকম একটি পরিস্থিতিতে গিয়ে যখন পুলিশ কমিশনটি, যখন এই খসড়াটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উপদেষ্টা পরিষদ উপস্থাপন করা হলো, উপদেষ্টা পরিষদ বললেন যে মূল বিষয়গুলোই তো এখানে বাদ পড়েছে এবং সেখানে এইভাবে তো কমিশন হতে পারে না, তখন সেটি ফেরত পাঠানো হলো। ফেরত পাঠিয়ে গতকালের যে সভা, বৃহস্পতিবারের সভায় সেটি উপস্থাপন করতে বলা হলো। এর মধ্যে আরেকটি কমিটি হয়েছে, সেখানে সরকারের 5 জন উপদেষ্টা আছেন, 2 জন বিশেষ সহকারী আছেন, 3 জন আমলা আছেন, আইজিপি ছিলেন। তারা বসে একটি খসড়া নতুন করে, এটি তৃতীয় খসড়া এবং নিয়ে আলোচনা। সেখানে বলা হলো যে নতুন করে এই খসড়াটি করে সেই খসড়াটি উপস্থাপন করা হবে বৃহস্পতিবার সভাতে। যখন এটি উপস্থাপন করা হলো, সেখানেও দেখা গেল সেই কমিটি, সেই বৈঠকের যেই সমস্ত চিন্তা, যে সমস্ত আলোচনার বিষয়গুলো এসছে, সেখান থেকে অনেক কিছু কাটছাট করে বাদ দেওয়া হয়েছে এবং সেখানে স্বাধীন কমিশন যে রাখার কথা, স্বাধীন শব্দটি বাদ দেওয়া হয়েছে। আমাদের দেশে তো বেশিরভাগ ক্ষেত্রে আইন হয়, আইনের প্রয়োগ আমরা দেখি না, অনেক অধ্যাদেশ, অনেক বিধি আমরা আইন দেখি, কিন্তু সেখানে যে নামমাত্র যে শব্দটি থাকা, যে স্বাধীন কমিশন, সেই শব্দটি সেখান থেকে বাদ দেওয়া হলো। এবং আরেকটি ইন্টারেস্টিং বিষয় হলো, সেখান থেকে আইজিপি নিয়োগের কথা সর্বশেষ খসড়াতে রাখা হয়েছে, কিন্তু সেখানে বলা হয়েছে যে 3 সদস্যের যে প্যানেল, সেটি
এই কমিশন সুপারিশ করবে, কিন্তু সেই সুপারিশ থেকে সরকার নিয়োগ দিবে এই লাইনটি সেখানে রাখা হয়নি। এর মানে হলো সরকার চাইলে এখান থেকে নিয়োগ দিতেও পারবে, সরকার চাইলে এখান থেকে নিয়োগ নাও দিতে পারবে। অর্থাৎ যে কমিশনের একটি চিন্তাটি করা হচ্ছে, এটি আদতে একটি নখদন্তহীন একটি কমিশন করা, ক্ষমতাহীন একটি কমিশন করা, খুবই কার্যক্রম সীমিত একটি কমিশন করা, সেই দিকেই আসলে বিষয়টি এগোচ্ছে। তার মানে আগে যেরকম ছিল যে রাজনৈতিক খবরদারির মধ্যে এবং আমলাতান্ত্রিক খবরদারির মধ্যে এবং হস্তক্ষেপের মধ্যে যে পুলিশ প্রশাসন ছিল, আদতে সংস্কারের কথা যদি আমরা বলি তাহলে ওই জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে না, বিষয়টি কি তাই? খবরদারির জায়গাটি, আমি গতকাল যখন অধ্যাদেশের খসড়াটি উপদেষ্টা পরিষদে পাশ হলো, এরপর থেকে আমার অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, পুলিশের সাবেক বর্তমান বিভিন্ন দল, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, এবং তারা কিন্তু বলছেন যে যেই খসড়াটি এখন অনুমোদন হলো, মূলত পুলিশের খবরদারির জায়গাটি হয় দুইভাবে। একটি হচ্ছে প্রশাসনিক খবরদারি, একটি রাজনৈতিক খবরদারি। এই খবরদারির বাইরে নতুন করে একটি খবরদারির জায়গা আসলে তৈরি করা হলো এই কমিশনের মাধ্যমে। কিন্তু পুলিশের যেই কাজের পরিবেশ, স্বাধীনভাবে কাজের পরিবেশ, একটি হলো তাদের জবাবদিহিতার জায়গা, আরেকটি হলো যে তার কাজের জায়গায় যেন কেউ বাধা সৃষ্টি করতে না পারে সেটি নিশ্চিত করা, কিন্তু সেটি কিন্তু সেখানে সেভাবে রাখা হয়নি। সংক্ষোভ নিরসনের জন্য একটি কমিটির কথা বলা হচ্ছে, যে সংক্ষোভ এই কমিশন কি করবে? এই কমিশনের একটি কাজ হবে যে মানুষের অভিযোগ পুলিশকে নিয়ে সেটি নিরসন করা, আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো যে সংক্ষোভ নিরসন করা। আবার সংক্ষোভ নিরসন করার ক্ষেত্রে কি কি ধরনের চাপ এই সংক্ষোভের অন্তর্ভুক্ত হবে, সেই শব্দগুলো কিন্তু আগে খুবই সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র বলা হয়েছে যে বিধি বহির্ভূত এইরকম কিছু শব্দ যুক্ত করা হয়েছে। মানে এটিকে যে আরও সুনির্দিষ্টকরণ করা, সুনির্দিষ্ট করে বলা, সেই জায়গাগুলো বাদ দেওয়া হয়েছে, ফলে খবরদারির একটা জায়গা কিন্তু থেকেই যাবে। তার মানে ধোঁয়াশার মধ্যে রেখে দেওয়া হচ্ছে, যার মানে পরবর্তীতে এটা যাতে ইচ্ছামতো সেটার একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে, হ্যাঁ, এবং এটি আসলে ধোঁয়াশা না, এটি অনেকটা এখন নিশ্চিতই যে ব্যাখ্যা, কারণ আপনি যখন এটি সুনির্দিষ্ট করবেন না, আইন প্রথমত কথা হচ্ছে আইন হওয়া, আইন হলেও তো আইনের অনেক সময় আমরা প্রয়োগ দেখি না। সেখানে যখন অধ্যাদেশের জায়গাটিতেই এটি বাধাগ্রস্ত হচ্ছে, তখন এর ভবিষ্যৎ কি হবে সেটি অনেকটা সহজেই বোঝা যায় আসলে এটি কি হতে যাচ্ছে। আচ্ছা, ওই আপনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন, রাজনৈতিক দলগুলো তো তাদের একটি বড় ভূমিকা ছিল এই গণঅভ্যুত্থানে, এবং রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময় দাবি করেছে, বড় রাজনৈতিক দলগুলো তাদের অসংখ্য নেতাকর্মী এখানে নিহত হয়েছেন অভ্যুত্থানে। তো তাদের জায়গা থেকেও তো এই সংস্কারের একটা দাবি ছিল এবং এই স্বাধীন কমিশনের দাবি ছিল। এখন একটু যদি ব্যাখ্যা করে বলতেন যে তারা আসলে এখন কি চাচ্ছে, তাদের অবস্থানটাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা বলেছেন, এবং মূলত বিষয়টা হচ্ছে যে এটি খুবই একটি অবাক করা ব্যাপার, আবার অবাক করা না, আমরা এটি দেখে এসেছি। সেটি হচ্ছে যে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের যে সংস্কৃতি, সেটি কিন্তু অনেক পুরনো। বিগত সরকারগুলো, প্রতিটি সরকারই চেষ্টা করেছে যেন পুলিশ তাদের অধিভুক্ত হয়ে এমনভাবে থাকে যে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য পুলিশকে ব্যবহার করাটা সহজ হয়। এবং দেখেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে এসেও কিন্তু আমরা একই চিত্র দেখলাম। সেটি হলো যে অভ্যুত্থানের যখন উপদেষ্টা পরিষদের সর্বশেষ গতকালকের সভার আগের যে সভাটি হলো, তার আগের দিন আমরা দেখলাম একটি রাজনৈতিক দল তারা বলল যে তড়িঘড়ি করে পুলিশ কমিশন করা যাবে না, অথচ অভ্যুত্থানের পরে কতটা সময় চলে গেল, তারা সরাসরি সেটাকে এক ধরনের বাধাই দিল বলা চলে। আবার অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি আমরা বলি, এই যে অধ্যাদেশটি পাশ হলো, খসড়া নিয়ে এত আলোচনা হচ্ছে, গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে, পুলিশের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেখানো হচ্ছে, কিন্তু কোনো রাজনৈতিক দলের কিন্তু শক্তভাবে আমরা দেখলাম না তারা বলছে যে পুলিশ কমিশনটি এইভাবে এমনভাবে গঠন করতে হবে যেন তার রাজনৈতিক প্রভাবমুক্ত হয়, এবং তাদের উপরে যেন সেই কার্যগত স্বায়ত্তশাসনটি দেওয়া যায়, তাদের উপরে যেন কোনো অবৈধ হস্তক্ষেপ করা না যায়, এটি নিশ্চিত করার জন্য কী কী করতে হবে। ঐকমত্য কমিশনও আলোচনা হয়েছে, সেখানে স্বাধীন পুলিশ কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তটির পরেও রাজনৈতিক দলগুলোর যে প্রত্যাশিত যে ভূমিকা এবং তাদের যে পুলিশ কমিশনের পক্ষে জোরালো অবস্থান নেওয়া অথবা শক্ত কথা বলা, সেই চিত্রটি কিন্তু আমরা এখানে অনুপস্থিত দেখলাম। তার মানে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর কিন্তু সদিচ্ছার এক ধরনের ঘাটতি কিন্তু আমরা এখনও দেখছি, এবং এটি এক ধরনের নির্দেশক বলা চলে যে আগামী দিনে আসলে পুলিশকে, রাজনৈতিক দলগুলো কিভাবে পুলিশকে দেখতে চায়, পুলিশকে তারা কীভাবে পরিচালনা করতে চায়, এর একটি বার্তা কিন্তু আমরা এই প্রেক্ষাপটে এই বিষয়গুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এই যে কমিশন গঠিত হচ্ছে, পুলিশ কমিশন, এই কমিশনে আসলে অধ্যাদেশে কি কি আছে, যে কারা কারা থাকবেন এবং এটা কিভাবে গঠিত হবে, মানে প্রক্রিয়াটা কি, গঠনের প্রক্রিয়াটা কি? অধ্যাদেশের কমিশনের গঠনের প্রক্রিয়াতে শুরুতে এটি 9 সদস্যের একটি কমিশন হওয়ার কথা ছিল,
পরবর্তীতে সেটি 7 সদস্যের প্রস্তাব এসছে দ্বিতীয় যে খসড়াটি সেটিতে। এখন সর্বশেষ যেটি হচ্ছে এটি 5 সদস্যের একটি কমিশন, একটি খসড়া এটি করা হচ্ছে। এটি মূলত একটা বাছাই কমিটি হবে। বাছাই কমিটির সভাপতি হবেন আপিল বিভাগের একজন বিচারপতি এবং অবসরপ্রাপ্ত, তার নেতৃত্বে। এবং সেখানে সেই কমিটিতে সরকারের দলীয় একজন সংসদ সদস্য থাকবেন, বিরোধী দলের একজন সংসদ সদস্য তিনি থাকবেন। সেখানে এরকম করে টোটাল 7 সদস্যের মোট একটি বাছাই কমিটি থাকবে। সেই বাছাই কমিটি পরবর্তীতে 5 সদস্যের একটি কমিশন তারা গঠন করবে। এবং এই কমিশন গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আসলে এখন এই অবস্থায় এসে এই যে 5 সদস্যের যে কমিশন করা হচ্ছে, যেই বাছাই কমিটি সরকার যে বাছাই কমিটি করে দিবে, যেই প্রক্রিয়া বাছাই কমিটিটি করা হচ্ছে, এবং সেখানে এই বাছাই কমিটির দ্বারা যেই সদস্যরা নিয়োগপ্রাপ্ত হবেন এবং তারা আদতে কতখানি এই পুলিশ প্রশাসনকে পরিচালনার জন্য বা তাদেরকে পরিচালনাকারী কর্তৃপক্ষ হিসাবে তো হচ্ছেই না। এই কমিশন যেহেতু অনেকটা পরামর্শ কেন্দ্রিক একটি কমিশন হবে, সেক্ষেত্রে এই পরামর্শগুলো দেওয়ার ক্ষেত্রে তারা কতখানি ভূমিকা রাখতে পারবেন সেটি নিয়েও কিন্তু এক ধরনের প্রশ্ন আছে। আমাদের আলোচনাতে আসলে অনেক কিছুই চলে আসলো। এবার একটু যদি বলতেন যে এই যে কমিশনের তাহলে সব মিলিয়ে একটু ছোট করে যদি বলতেন ক্ষমতা কি কি থাকলো তার হাতে, কিংবা আদৌ সেটা ক্ষমতা কিনা? দেখুন, যেটি আসলে সবাই বলছেন এখন কমিশনের এই পর্যায়ে এসে যে এটি অধ্যাদেশটি পাশ হলো, এর মাধ্যমে সবাই বলছেন যে এটি আসলে কার্যত এটি একেবারেই লোক দেখানো একটি কমিশন হয়েছে। যেহেতু কমিশন গঠনের একটি চাপ ছিল, বিভিন্ন পক্ষের চাপ ছিল, ছাত্রদের পক্ষ থেকে কথা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলেছে, সংগঠনগুলো বলেছে, পুলিশের দিক থেকে বলা হয়েছে, সেই কারণে শুধু একটি কমিশন গঠন করা হয়েছে। বাট এর কার্যগত জায়গাতে এর ক্ষমতার জায়গাটি আসলে সেভাবে কিছুই থাকছে না। শুধু সুপারিশ কেন্দ্রিক একটি কমিশন গঠনের দিকেই আসলে সরকার এগোচ্ছে, যেই কমিশনের মাধ্যমে যেই মূল যে লক্ষ্য ছিল পুলিশ সংস্কারের, যে মৌলিক যে সংস্কারের একটি জায়গা পুলিশ, সেই সংস্কারের যে লক্ষ্য ছিল সেই জায়গাটি আদতে সেখানে কিছুই হচ্ছে না। এবং সুপারিশ কেন্দ্রিক কমিশনের মাধ্যমে মূলত এই যে পুলিশকে নতুন করে পুলিশ বাহিনী পরিচালনা, নতুন করে পুলিশকে গড়ার যে একটি সুযোগ তৈরি হয়েছিল, সেটি অনেক ক্ষেত্রে আমাদের হাতছাড়া হয়ে গেছে। এটি যারা আমাদের সঙ্গে যাদের কথা হয়েছে তারা এই কথাগুলি বারবার আমাদেরকে বলছিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম পুলিশ কমিশন নিয়ে। পুলিশের ক্ষমতা আর যে অপব্যবহার সেটি রোধে যে স্বাধীন পুলিশ কমিশন গঠনের কথা বলা হয়েছিল, সেটি আসলে কতটুকু কার্যকর হচ্ছে এবং তার ক্ষমতা আসলে কতটুকু থাকছে সেটি নিয়ে কথা বলছিলাম। তো এরকম প্রতিনিয়তই আমরা রাজনীতি, অর্থনীতি, অপরাধ, এরকম নানা বিষয়ের সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের সঙ্গেই থাকুন ভালোর সাথে, আলোর পথে।